এদিকে আজ ঈদের আগের রাতে বিএনপি এবং তারেক রহমান ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। জামাতে আমিরকে গ্রেপ্তার করায় জামাতের অসংখ্য এমপির বাসায় সেনাবাহিনী আজকে অভিযান চালায়। এই নিয়ে সারা দেশেই ধ্বংসলীলা চলছে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে। তারেক রহমান নিজেই যা করছেন এটাও মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করব। দর্শক, আপনাদেরকে আহ্বান জানাবো, প্রতিবাদ করব। তারেক রহমানকে দিয়ে শুরু করি। মাঠ পর্যায়ের বিএনপি যা শুরু করেছে শুনলে অবাক হবেন। একদম বেপরোয়া, প্রশাসনিক কোনো কার্যকর পদক্ষেপ নেই। বিএনপির হাইকমান্ডের কিছুই করার নেই, তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। দর্শক, চাঁদাবাজির এক সর্বরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এই ঈদে পুরো দেশবাসীকে আক্ষরিক অর্থেই এক বিশাল সুখবর বা চমকে দেওয়া একটা বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু কি সেই বার্তা? এটি কি শুধু কোনো গতানুগতিক ঈদের শুভেচ্ছা, নাকি নিছক কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি? দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। রাষ্ট্র চালাতে কত ধানে কত চাল লাগে তারেক যে এবার টের পাবেন। হঠাৎ এক ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশ। একটা সুখবর বা দারুণ খবর বলার জন্যই আপনাদের সামনে হাজির হলাম। মাত্র ইফতার করলাম, নামাজ পড়েই খবরটা পেলাম। বিশাল একটি ঘটনা ঘটেছে এই মুহূর্তে। হ্যাঁ দর্শক, আজকে ঈদের আগের রাতে তারেক রহমান এবং বিএনপির পরিকল্পনায় জামাত দলের খুবই খারাপ অবস্থা হয় এবং জামাতে আমির বিপদে পড়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই অনেক ষড়যন্ত্র করছে এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ বিএনপির অনেক নেতারা সরাসরি করছে। রাজপথে অনেক ঘটনা এই মুহূর্তে ঘটেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের রাজনীতির সর্বশেষ আপডেটগুলো এবং এই মুহূর্তে যে জামাতে আমিরের খারাপ অবস্থা হয়েছে সেইটাও দেখানোর চেষ্টা করবো আমরা। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে। তারেক রহমান নিজেই যা করছেন এটাও মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ করব। দর্শক, আপনাদেরকে আহ্বান জানাবো, প্রতিবাদ করব। তারেক রহমানকে দিয়ে শুরু করি। মাঠ পর্যায়ের বিএনপি যা শুরু করেছে শুনলে অবাক হবেন। একদম বেপরোয়া, প্রশাসনিক কোনো কার্যকর পদক্ষেপ নেই। বিএনপির হাইকমান্ডের কিছুই করার নেই, তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। দর্শক, চাঁদাবাজির এক সর্বরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। ইতিহাসের সব রেকর্ড ভেঙে গেছে। এত বেশি পরিমাণ ভাড়া নেওয়া হচ্ছে যেটা 20 বছরে হয়নি। হাসিনার আমলের স্যাস্ট্রামিকে ছাড়িয়ে গেছে তারেকের আমল। ইউনূসের আমলে তো সবচেয়ে স্বস্তির আমল ছিল। দর্শক, তারেক রহমান আর এক অঘটন ঘটাতে যাচ্ছেন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে। আমরা অগ্রিম প্রতিবাদ জানিয়ে রাখতে চাই। দর্শক, এই দৃশ্য বাংলাদেশের জন্য লজ্জার। এই দৃশ্য জুলাইয়ের সাথে প্রতারণা, বেইমানি। ঈদ উল ফিতরে জাতীয় মসজিদে প্রধানমন্ত্রী এবং চুপ্পু, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পু একসাথে ঈদের নামাজ পড়বেন। এই দৃশ্য জুলাইয়ের সাথে প্রতারণা, জুলাইয়ের সাথে গাদ্দারি। কেন? ইউনূসের আমলে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতেই দেওয়া হয়নি। জরুরি প্রয়োজনে যদি হাসিনার রাষ্ট্রপতিকে রাখতেই হয়, আপনি তাকে পাবলিক প্রেজেন্স দিতে পারবেন না, আপনি জনসম্মুখে তাকে গ্লোরিফাই করতে পারবেন না। এটা তো মিনিমাম কমন সেন্স। ঈদের মতো একটা জাতীয় উৎসবে এই শ্রেষ্ঠ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পাশে বসবে, এটার কি কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে? এখানে কি সংবিধানে দোহাই দিতে পারবেন? বিএনপির রহস্য যে সংবিধান না, সংবিধানের ধোয়া তুলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, এটা এখান থেকে স্পষ্ট। যেমন সংসদে রাষ্ট্রপতির ভাষণ, এটা কার্যপ্রণালী বিধিতে আছে বা এটার একটা রেওয়াজ আছে, প্র্যাকটিস আছে, ঠিক আছে, আইনি বাধ্যবাধকতা মানলাম। রাষ্ট্রপতির ভাষণ আপনি দেয়ালেন, রাষ্ট্রপতি এখানে কলা গাছ থাকলেও তাকে ভাষণ দেয়াতেন, যদিও এর বিকল্প ছিল। এটা না করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, মোটেও না। কিন্তু কিন্তু দর্শক, ঈদগাহে, জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর পাশে বসে নামাজ পড়বেন, এইটা কোন রীতিতে আছে? এটা কোন সংবিধানে আছে, কোন রেওয়াজে আছে, কোন আইনে আছে? কিন্তু এই ব্যবস্থা বিএনপি সরকার করছে। তাহলে চুপ্পুর প্রতি তারেক রহমানের এত প্রেম কিসের? এই প্রেম কি ভারতের চাপিয়ে দেওয়া প্রেম? এটা তো সাংবিধানিক প্রেম না। মানলাম যে সংবিধান প্রেম, কারণ ক্ষমতা আসলে সবাই সাংবিধানিক প্রেমী হয়ে যায়। কারণ 72 সংবিধানের মধ্যে মধু আছে। ক্ষমতাসীনদের ফেসিস্ট হওয়ার সুযোগ এই 72 সংবিধান দিয়েছে এবং 72 সংবিধান ইচ্ছা মতো ক্ষমতাসীনরা ব্যবহার করতে পারে। এই কারণে যেই বিএনপি সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলেছে, ওই সংবিধানকে বিএনপি এখন কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ হিসেবে মানছে। কিন্তু চুপ্পুকে জাতীয় ঈদগাহে নিয়ে আসবেন, এটা কেন? এই দৃশ্য আমাদের দেখতে হবে। জুলাই যোদ্ধাদের হৃদয় খান খান হয়ে যাবে। জুলাই শহীদদের আত্মা কষ্ট পাবে যে চুপ্পু জাতীয় ঈদগাহে আসছেন। এটা অবমাননাকর। তারেক রহমান এই কাজ করছেন, কেন করছেন? আমরা এর প্রতিবাদ জানাই।
দর্শক, সারা বাংলাদেশে সড়ক পথে এবং ঈদের যে শপিং কমপ্লেক্সগুলো আছে, মার্কেট বা যেগুলো আছে, প্রত্যেক জায়গায় এক ভয়াবহ, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজির একটা ভয়াবহ সাম্রাজ্যে পরিণত করেছে। এবং অতীতে যেসব জায়গা থেকে কখনো চাঁদা নেওয়া হতো না, এখন সব জায়গা থেকে নেওয়া হয়। এবং চাঁদাবাজি তো বিএনপি সরকার নিয়ন্ত্রণ করছে না, নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা নেই, বরং এটাকে বৈধতা দিচ্ছে সমঝোতার ভিত্তিতে। এমনকি সড়কে অতিরিক্ত ভাড়া, এটাও সমঝোতার ভিত্তিতে দিচ্ছে। এটা একটা মজার আলাপ, এটা আলাদা আলোচনা করব। দর্শক দেখেন, চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর, লুটপাট, যুবদল নেতা গ্রেপ্তার। এর মানে চাঁদা না পেয়ে এই দলটা এতটাই বেপরোয়া, ঈদকে কেন্দ্র করে এই চাঁদাবাজিটা কেন বাড়িয়ে দিয়েছে। যদিও বিএনপি সরকার এর দায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ঈদের পরে ব্যবস্থা নেওয়া হবে। এবং এমনকি সড়কে অব্যবস্থাপনার মধ্যে চাঁদাবাজি একটা, এটার ক্ষেত্রেও সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে ঈদের পর ব্যবস্থা নেওয়া হবে। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি। এই তথ্য আমরা ঠিক সেই সময় ঈদের সময় টের পাইনি। হয়তো আমরা ভেবেছিলাম যে কোনো কারণে, অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে মহামান্য রাষ্ট্রপতি ঈদগাহে নামাজ পড়তে আসেননি, বঙ্গভবন সংশ্লিষ্ট কোনো একটা জায়গায় নামাজ পড়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূস সরকার বিদায় নেওয়ার পরে জানতে পারলাম যে মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তেও দেয়া হয়নি। প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে তাকে বাধা দিয়েছিলেন, বহু কিছুতে তাকে বাধা দেওয়া হয়েছিল, বিদেশ যেতে দেননি। সব থেকে সেন্সিটিভ ব্যাপার হচ্ছে একজন মানুষকে, একজন মুসলমানকে, এই প্রফেসর ইউনূস যিনি নিজেকে সাচ্চা মুসলমান হিসেবে দাবি করেছেন দায়িত্ব নেওয়ার পরে, যদিও তার নামে বহু অভিযোগ রয়েছে, সারা বিশ্বব্যাপী সমকামীদের অধিকার নিয়ে তিনি কাজ করেন এবং সেই ব্যাপারগুলো, তার মেয়ের জীবনযাপন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তারপরেও তিনি আমরা দেখেছি যে সাচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করেছেন, ঈদগাহে নামাজ পড়েছেন, কিংবা জানাজায় যখন গিয়েছেন তখন ঠিকঠাকভাবে কখন রুকু দিতে হবে, কখন সিজদা দিতে হবে, সেই ব্যাপারগুলো যখন ভুল হয়েছে, সেই ভিডিওগুলো প্রচার হয়ে যাওয়ায়, ভাইরাল হয়ে যাওয়ায় প্রচণ্ড ট্রল হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। নিজে ঈদের নামাজটা ঠিকভাবে পড়তে পারেন না যিনি, তিনি মহামান্য রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে দেননি তার ওই মেটিকুলাস ডিজাইনের আন্ডারে। এবার সেই অবস্থার অবসান ঘটছে। অতঃপর সরকার থেকে জানানো হয়েছে ঈদগাহে, জাতীয় ঈদগাহে সকালের প্রথম যে জামাত, সেই জামাতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজন একসাথে জামাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। চলুন একটু জেনে দেখি সরকারের এই সিদ্ধান্তটা এবং প্রফেসর ইউনূসের ওই সিদ্ধান্তটা কত নিকৃষ্ট ছিল। সেটা সরকার যখন বিবৃতি দিয়ে এটা ঘোষণা করে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে নামাজ পড়বেন, সেই ঘোষণাতেই বোঝা যায় যে প্রফেসর ইউনূসের আমলটা কত নিকৃষ্ট সিদ্ধান্ত হয়েছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবারের ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ, সেটা জাতীয় ঈদগাতে ঢাকায় একসঙ্গে প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি পড়বেন, এরকমটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এটা জানানোর কি দরকার, এই প্রশ্ন তো আসতেই পারে, কারণ এটাই তো নিয়ম যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, মানে প্রধানমন্ত্রী এর আগে নারী প্রধানমন্ত্রী ছিলেন, সেই কারণে তিনি মানে ঈদগাহে যাননি। কিন্তু রেওয়াজ তো সেটাই হওয়ার কথা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কিংবা মন্ত্রী পরিষদ যারা ঢাকায় থাকবেন তারা একসাথে জামাতে নামাজ পড়বেন, এটাই তো স্বাভাবিক, সেটাই তো রেওয়াজ। কিন্তু সেই রেওয়াজটাকে টুটি চেপে মেরে ফেলেছিলেন প্রফেসর ইউনূস। তিনি তার সম্পর্কে বিভিন্ন বিশ্লেষক বলেন যে তিনি যেখানে ভিভিআইপি প্রোটোকল পান, তিনি চান না যে তার চাইতে বেশি গুরুত্ব কেউ পাক, এরকম কেউ সেখানে উপস্থিত থাকুক। রাষ্ট্রপতি উপস্থিত থাকলে যেহেতু রাষ্ট্রপতির প্রোটোকলটা আরও বেশি হবে, সুতরাং তিনি সেটা সহ্য করতে চাননি কিংবা পারেন না। তিনি মনে করেন যে তিনি যেখানে থাকবেন তিনি রাজাধিরাজ, তিনি সর্বা, তার সমকক্ষ আর কেউ যেন সেখানে না থাকুক, এবং সেটা মেটিকুলাস ডিজাইনে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সেই প্রতিষ্ঠিত করাটা সমালোচনার মুখে পড়েছিল বলেই সরকারকে বিবৃতি দিয়ে ঘোষণা দিতে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে ঈদের নামাজ আদায় করবেন। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে জাতীয় ঈদগাহে একই সঙ্গে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। বলা হচ্ছে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত রাজধানীর ঈদগাহ ময়দানে 8:30টায় অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে নামাজ আদায় করবেন। আজকে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকা দক্ষিণের যে প্রশাসক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, তিনিও উপস্থিত ছিলেন। ঢাকা 17 আসন শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটি বাংলাদেশের রাজনীতির আসল স্নায়ু কেন্দ্র, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের বসবাস, যেখানে ক্ষমতার অলিন্দে তৈরি হয় আগামী দিনের গেম প্ল্যান।
কিন্তু ক্ষমতার এই মূল কেন্দ্রবিন্দুতে এই ভিআইপি আসনের মাটিতে এখন জন্ম নিয়েছে এক রক্তহীন করা রাজনৈতিক বাস্তবতা। কোনো মিছিল নেই, রাস্তা অবরোধ নেই, নেই কোনো জ্বালাও পোড়াও কিংবা স্লোগান, অথচ ক্ষমতার মসনদে বসে থাকা শীর্ষ নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে একটি সাধারণ প্লাস্টিকের কার্ড। হ্যাঁ, কোনো বুলেট বা ব্যালট নয়, স্রেফ একটি কার্ড কিভাবে রাষ্ট্রের হাজার কোটি টাকার বাজেট আর বিশাল প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। পুরো রাষ্ট্রযন্ত্র যখন নির্দিষ্ট ছকে চলছে, তখন পর্দার আড়ালে কে তৈরি করলেন এই অভাবনীয় নীল নকশা? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খাস তালুক হিসেবে পরিচিত এই ঢাকা 17 আসন, আর এখানেই তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান এমন এক অস্ত্র ব্যবহার করেছেন যা পুরো দেশের রাজনৈতিক সমীকরণকে এক ধাক্কায় লণ্ডভণ্ড করে দিয়েছে। তিনি কোনো মন্ত্রী নন, তার নেই কোনো সরকারি পদ, তবুও তিনি নিঃশব্দে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তা দেখে খোদ শাসক দলের শীর্ষ মহলে এখন নাস্তানাবুদ অবস্থা। কি এমন আছে ওই কার্ডে? কেন এই খালেদুজ্জামান কার্ড সাধারণ মানুষের কাছে রাতারাতি এত জনপ্রিয় আর ভয়ঙ্কর এক শক্তিতে পরিণত হলো? এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার দিকে। সাধারণ মানুষ বছরের পর বছর ধরে দেখে এসেছে সরকারি ফ্যামিলি কার্ড বা ত্রাণের লাইনে দাঁড়ানো মানেই চরম অপমান। ঘন্টার পর ঘন্টা তপ্ত রোদে পুড়ে ঘাম ঝরিয়ে মাত্র 1 লিটার তেল বা 1 কেজি চিনির জন্য পুলিশের লাঠিচার্জ সহ্য করাটাই যেন এদেশের গরিব মানুষের নিয়তি। দুর্নীতির করাল গ্রাসে সরকারি ত্রাণ যখন সাধারণের হাতে পৌঁছানোর আগেই ফ্যাকাশে হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপটে হাজির হন ডাক্তার খালেদুজ্জামান। তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে দাঁড় করিয়েছেন এক সমান্তরাল সিস্টেম। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে শুধু সমাজসেবা বলতে নারাজ, তাদের মতে এটি হলো রাষ্ট্রযন্ত্রের অক্ষমতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার এক সুনিপুণ রাজনৈতিক কৌশল। সদিচ্ছা থাকলে যে কোনো বিশৃঙ্খলা ছাড়াই মানুষের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেওয়া যায়, তিনি তার প্রমাণ দিয়েছেন। ঈদের আগে বা যে কোনো উৎসবে আমরা সাধারণত কি দেখি? বড় বড় প্যান্ডেল করে শত শত ক্যামেরার ফ্ল্যাশের সামনে রাজনৈতিক নেতারা মানুষের হাতে নামমাত্র কিছু ত্রাণ তুলে দেন। এক প্যাকেট সেমাই বা সামান্য কিছু চিনি দিয়ে তারা দায়িত্ব সারেন। কিন্তু ডাক্তার খালেদুজ্জামানের এই উদ্যোগ কোনো সাধারণ ত্রাণ বিতরণ ছিল না, এটি ছিল এক বিশাল মেগা প্যাকেজ। প্যাকেটের ভেতর যা ছিল তা একটি দরিদ্র পরিবারের পুরো 1 মাসের নিশ্চিন্ত অন্ন সংস্থান। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে 2 জন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে 2 জন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন এর বাহিরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসেছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি এবং আমি আবারও বলি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যারা এখানে আছি, অতিরিক্ত প্রেস সচিব, প্রশাসক, স্বরাষ্ট্র সচিব সহ যে সমস্ত কর্মকর্তারা এখানে আমরা উপস্থিত আছি, আমি সহ আপনাদের মাধ্যমে দেশবাসীকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এবং ঈদ মোবারক। এবং আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের মন্ত্রীদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবার ঈদ যাত্রা ছোটোখাটো 2-1টি অ্যাক্সিডেন্ট ছাড়া ঈদ যাত্রা, আপনার সেটা নৌ পরিবহনে বলেন, রেলে বলেন, গাড়িতে বলেন,
আমরা খেয়াল করেছি এবং নিউজে দেখেছি, আল্লাহর রহমতে সুন্দর হয়েছে এবং মহান দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।